আচ্ছা, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বলতে আপনার মাথায় ঠিক কার ছবি বেশি ওঠে? রেনেসাঁ যুগের বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, কোনো অস্কারজয়ী সিনেমার পরিচালক, নাকি গিটার হাতে স্টেজ কাঁপানো কোনো রক স্টার? আমরা সাধারণ মানুষেরা সবসময় মনে করি সৃজনশীলতা হলো এমন এক ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতা যা শুধু হাতে গোতা কয়েকজন বিশেষ শিল্পী, লেখক বা মিউজিশিয়ানের ভাগ্যের জন্মসূত্রে জোটে। আর আমরা যারা সাধারণ চাকরি করি, ব্যবসা করি বা পড়াশোনা করি, আমাদের সাথে ক্রিয়েটিভিটির কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই। কিন্তু আজ যদি আমি আপনাদেরকে বলি, আপনার এই চিরন্তন ধারণাটি বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল। আসলে সৃজনশীলতা কোনো জন্মগত অলৌকিক শক্তি নয়, এটি হলো মানুষের মস্তিষ্কের এমন একটি স্বাভাবিক কর্মক্ষমতা যা সঠিক নিয়ম ও পরিবেশ পেলে যে কোনো সাধারণ মানুষের ভিতরে জাদুর মতো জেগে করতে পারে। ঠিক এই জাদুকরী শক্তিটি আমাদের সামনে এনেছেন শিকাগো ইউনিভার্সিটির প্রখ্যাত মনোবিজ্ঞানী মিহালি সিক্সেন্ট মিহাই তার বিখ্যাত মাস্টারপিস বই ক্রিয়েটিভিটি ফলো অ্যান্ড দ্য সাইকোলজি অফ ডিসকভারি অ্যান্ড ইনভেনশনে। লেখক দীর্ঘ ৩০ বছর ধরে পৃথিবীর সেরা সেরা ১০০ জন সফল এবং সৃজনশীল মানুষের উপর একটি গভীর মনস্তান্ত্রিক গবেষণা চালিয়েছিলেন, যার মধ্যে নোবেলজয়ী বিজ্ঞানী থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান এবং আর্টিস্টরা ছিলেন। তিনি তাদের জীবনের দৈনন্দিন অভ্যাস এবং চিন্তার প্যাটার্ন বিশ্লেষণ করে দেখিয়েছেন যে একজন মানুষের সৃজনশীল হয়ে ওঠার পেছনে তার জিনের চেয়ে তার মানসিক অবস্থা এবং কাজের পরিবেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই আধুনিক যুগে, যেখানে ডেটা অ্যানালাইসিস এবং কোডিং এর মতো কাজগুলো প্রযুক্তির চোখের পলকে করে দিচ্ছে, সেখানে মানুষের এই সৃজনশীলতা বা নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা হবে বাজারে টিকে থাকার একমাত্র মানবিক অস্ত্র। আজ আমরা এই অসাধারণ বইটির পাতা উল্টে বুঝবো কিভাবে আমাদের ভিতরের ঘুমন্ত ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তুলে যে কোনো কাজে ১০০ ভাগ সফল হওয়া যায়। আজ আমরা কোনো তথ্য বা গল্প স্কিপ না করে একদম গভীরে গিয়ে সত্যটা জানবো। তাই একটু সেকেন্ড স্কিপ না করে পুরো অডিও বুকটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মিহালি সিক্সেন্ট মিহাই তার গবেষণার মধ্যে মানুষের মধ্যে একটি অদ্ভুত এবং অত্যন্ত শক্তিশালী অবস্থার কথা আবিষ্কার করেছেন, যার নাম ওনার নাম অনুসারে রাখা হয়েছে দ্য ফ্লো স্টেট বা পরম নির্মগ্নতার অবস্থা। একে অনেক সময় ইন দ্য জোন বলা হয়ে থাকে। সহজ কথায় ফ্লো টেস্ট কি? আপনি কি কখনো এমন কোনো কাজ করেছেন, তা হতে পারে কোনো ছবি আঁকা, কোনো কোডিং করা, ভিডিও এডিটিং, ডায়েরি লেখা কিংবা স্রেফ কোনো প্রিয় গেম খেলা, যে কাজটি করার সময় আপনার চারপাশের জগতের কথা একদম মনে ছিল না। আপনি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তির অনুভূতি তো দূর, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন চোখের পলকে ৩ ঘন্টা পার হয়ে গেছে। কাজের ভেতরের এই যে চরম মনোযোগ এবং আনন্দের অবস্থান, একে বলা হয় ফ্লো স্টেট। লেখক জানিয়েছেন যে পৃথিবীর সমস্ত বড় বড় আবিষ্কার, আইডিয়া বা মাস্টারপিস তৈরি হয়েছে যখন সেই মানুষটি ফ্লো স্টেটের মধ্যে ছিলেন। তাহলে আমরা কিভাবে আমাদের প্রতিদিনের বিরক্তিকর কাজের মধ্যে এই জাদুকরী ফ্লো স্টেট তৈরি করতে পারি? লেখক এই জন্য ৩টি প্রধান শর্তের কথা বলেছেন। ১. স্পষ্ট লক্ষ্য। আপনি ঠিক কি করতে চাচ্ছেন তা আপনার মনের সাথে একদম পরিষ্কার করতে হবে, কোনো দোয়াশা থাকা যাবে না। ২. তাৎক্ষণিক ফিডব্যাক। কাজটি করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাজটি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। যেমন একজন গিটারিস্ট একটা সুর তোলার সময় সাথে সাথে কানে শুনতে পায় তার টিউনটি ঠিক আছে কিনা। ৩. চ্যালেঞ্জ এবং স্কিলের ভারসাম্য। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজটি যদি আপনার দক্ষতার চেয়ে খুব বেশি কঠিন হয়, তবে আপনার মনের ভেতর অ্যাংজাইটি বা ভয়ের জন্ম হবে এবং আপনি কাজটা ছেড়ে দিবেন। আর যদি কাজটি আপনার ক্ষমতার চেয়ে খুব বেশি সহজ হয়, তবে আপনার বোরিং বা অলস লাগবে। ফ্লো স্টেট তখনই আসবে যখন কাজটি আপনার সাধারণ দক্ষতার চেয়ে সামান্য একটু বেশি চ্যালেঞ্জিং হবে, যা আপনার ব্রেনকে সজাগ রাখবে কিন্তু বকরে দিবে না। আমাদের তৃতীয় অধ্যায়ে লেখক সৃজনশীল মানুষের চরিত্রের একটা চমৎকার মনস্তান্ত্রিক রহস্যের কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে একজন সত্যিকারের ক্রিয়েটিভ মানুষের ব্যক্তিত্ব কোনো একমুখী লাইনে চলে না, বরং তাদের ভিতরে একসাথে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী গুণের অবস্থান থাকে। একে বলা হয় বিপরীতের ম্যাজিক। চলুন কিছু উদাহরণের মাধ্যমে এই মানসিক সত্তাগুলো বোঝা যাক। ১. প্রচন্ড এনার্জি বনাম গভীর বিশ্রাম। সৃজনশীল মানুষেরা যখনই কোনো প্রজেক্ট বা আইডিয়া নিয়ে কাজ করেন, তারা একটানা ১৪ থেকে ১৫ ঘন্টা না খেয়ে, না ঘুমিয়ে প্রচন্ড এনার্জির সাথে খাটতে পারেন। কিন্তু কাজ শেষ হওয়া মাত্র তারা আবার একদম শান্ত ও অলস হয়ে যান। তারা দীর্ঘ সময় একা চুপচাপ বসে থেকে তাদের ব্রেনকে রিসার্চ করেন। ২. জিনিয়াস বুদ্ধিমত্তা বনাম সরল বোকামি। তারা যেমন একদিকে গভীর লজিক্যাল চিন্তা করতে পারেন, ঠিক একইভাবে তাদের মনের এক কোণে একটু ছোট্ট বাচ্চার মতো সরলতা বা কৌতূহল বেঁচে থাকে। তারা এমন সময় অদ্ভুত প্রশ্ন করেন
যা কোনো সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষ লজ্জায় বা লোক লজ্জার ভয় কখনো মুখেই আনবে না। 3. বহুমুখী বনাম অন্তর্মুখী। নতুন আইডিয়া বা ডেটা কালেক্ট করার জন্য তারা মানুষের সাথে মেলামেশা করতে এবং আড্ডা দিতে ভীষণ ভালোবাসেন। কিন্তু সেই আইডিয়াটিকে যখন বাস্তবে রূপ দিতে হয়, তারা সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে দিনের পর দিন একলা ঘরের কোণে কাটানোর ক্ষমতা রাখেন। এই কারণে সাধারণ সমাজ অনেক সময় ক্রিয়েটিভ মানুষদের পাগলাটে বা অদ্ভুত বলে মনে করে। কিন্তু লেখক বলেছেন, আপনার ভেতরের এই বিপরীতগুলোকে দমন করবেন না। আপনি যদি শুধু অন্তর্মুখী বা শুধু বহির্মুখী হয়ে থাকেন, তবে আপনার চিন্তার পরিধি ছোট হয়ে যাবে। পরিস্থিতির প্রয়োজনে নিজের মানসিক রূপ বদলাতে শেখাই হলো সুপ্ত বুদ্ধিমত্তার লক্ষণ। আমরা অনেকেই ভাবি বৈজ্ঞানিক আর্কিমিডিসের মতো ভাটটাবে গোসল করতে করতে হঠাৎ চিৎকার করে ইউরেকা ইউরেকা বলে ওঠার নামই বোধ হয় ক্রিয়েটিভিটি। কিন্তু সিক্সেন্ট মিহাই প্রমাণ করেছেন এই হঠাৎ মনে আসা আইডিয়াটার পেছনে আসলে একটা দীর্ঘ 5টি ধাপের বৈজ্ঞানিক মেকানিজম কাজ করে, যা আমাদের অবচেতন মনের ব্যাকগ্রাউন্ডে অনবরত চলতে থাকে। ধাপ 1, প্রিপারেশন। এটি হলো প্রথম ধাপ, যেখানে আপনি আপনার সমস্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। চারপাশ থেকে প্রচুর তথ্য বা ডেটা মগজে জমা করতে থাকেন। ধাপ নাম্বার 2, ইনকিউবেশন। এটি সবচেয়ে জাদুকরী ধাপ। যখন আপনি অনেক চেষ্টা করে সমস্যার কোনো সমাধান খুঁজে পান না, তখন আপনি হাল ছেড়ে দিয়ে কাজটা পুরোপুরি বন্ধ করে দেন এবং অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, যেমন ঘুমানো, হাঁটতে যাওয়া বা গান শোনা। এই সময় আপনার সচেতন মন শান্ত থাকলেও আপনার অবচেতন মন পর্দার আড়ালে হাজারটা তথ্যকে জোড়া দিয়ে সমাধান খোঁজার কাজ অনবরত চালিয়ে যায়। ধাপ 3, ইনসাইড। এই ধাপে আসে সেই কাঙ্ক্ষিত ইউরেকা মোমেন্ট। আপনি যখন একদম অন্য কোনো কাজ করছেন, হয়তো হয়তো সকালে চা খাচ্ছেন বা ব্রাশ করছেন, হঠাৎ জাদুর মতো আপনার চোখের সামনে সঠিক আইডিয়া বা সমাধানটি ভেসে ওঠে। ধাপ নাম্বার 4, ইভালুয়েশন। আইডিয়াটি মনে এলেই তো হবে না। এবার আপনার সিস্টেম 2 বা লজিক্যাল ব্রেন দিয়ে ঠান্ডা মাথায় যাচাই করতে হবে যে আইডিয়াটি আসলে বাস্তবসম্মত নাকি স্রেফ একটা ফালতু কল্পনা। ধাপ 5, ইলাবোরেশন। এটি হলো শেষ এবং সবচেয়ে কঠিন ধাপ, যেখানে আপনি আপনার ওই আইডিয়াটাকে কঠিন পরিশ্রম, প্ল্যানিং এবং চেষ্টার মাধ্যমে একটি বাস্তব রূপ বা সফল ব্যবসায় রূপান্তর করেন। সুপার থিঙ্কাররা জানে যে ইনকিউবেশন বা মগজকে ছুটি দেওয়া ছাড়া কোনো বড় আইডিয়া আসে না। তাই কোনো সমস্যা আটকে গেলে জোর করে ব্রেন নষ্ট না করে মনকে একটু শান্ত হতে দিন। মিহালি সিক্সেন্ট মিহাই বলেছেন, এআই এর এই যুগে এসে নিজেকে প্রাসঙ্গিক ও অপরিহার্য করে তুলতে হলে এই ক্রিয়েটিভিটি স্কিলটিকে প্রতিদিন ধারালো করতে হবে। 1, প্রতিদিনের কৌতূহল বজায় রাখুন। প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন অত্যন্ত একটি বিষয় জানার বা শেখার চেষ্টা করুন। কোনো কিছুকে সব জানি ভাবে এড়িয়ে যাবেন না। 2, আপনার চারপাশের পরিবেশ বদলান। একই ঘরের কোণে সারাক্ষণ বসে থাকলে ব্রেন অলস হয়ে যায়। মাঝে মাঝে প্রকৃতির কাছে যান, নতুন মানুষের সাথে কথা বলুন, আপনার বসার টেবিলটি গুছিয়ে রাখুন। পরিবেশের পরিবর্তন ব্রেনকে নতুন স্টিমুলেশন দেয়। 3, ফ্লো স্টেট প্র্যাকটিস করুন। প্রত্যেকদিন অন্তত 1 ঘন্টা এমন রাখুন যেখানে কোনো স্মার্টফোন বা নোটিফিকেশনের ডিস্ট্রাকশন থাকবে না। দরজা বন্ধ করে শুধু আপনার প্রিয় কাজটিতে ডুব দিন। বন্ধুরা, মিহালি সিক্সেন্ট মিয়াহের অসাধারণ মাস্টারপিস ক্রিয়েটিভিটি বইয়ের সম্পূর্ণ বুক রিভিউ এবং অডিও বুকটি আজ এখানে শেষ হলো। এই বই আমাদের চোখ খুলে দেয় এবং শেখায় যে সৃজনশীলতা কোনো অলৌকিক বিষয় নয়, এটি হলো নিজের মনকে চিনে সঠিক কাজে নিমগ্ন করার এক জাদুকরী আর্ট। আজ থেকেই আপনার ভেতরে সে কৌতূহলী বাচ্চাকে জাগিয়ে তুলুন এবং যে কোনো কাজে ফ্লো স্টেজে ডুব দিতে শিখুন। এমন সব জীবন বদলে দেওয়া এবং দারুণ সব বৈজ্ঞানিক, মনস্তান্ত্রিক ও ক্যারিয়ারের বইয়ের অডিও বুক নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেল ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের অডিও বুকটি থেকে আপনি নতুন কি শিখলেন এবং কোন কাজে আপনি সবচেয়ে বেশি ফোরিস্টেজ বা মগ্নতা অনুভব করেন। আর মাইক্রোফোনের ওপাশ থেকে আমি ফারহানা ইয়াসমিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।